तिलकम सत्वत वार्ता विभूषणम अमर कीर्ति उत्सारणम प्रबुद्धम लोक जीवनम प्रणय प्रमत्त याग दीपनम वंदे जीवन जीवनम सत्पुरुषम वंदे पुरुषोत्तमम। উপস্থিত সকল শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাগণ, সমস্ত পাঞ্জাধারী কর্মীবৃন্দ এবং আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকল দাদাদের ও মায়েদেরকে আমার সশ্রদ্ধ জয়গুরু জানাই। আমি এখন যেখানে আছি সেখান থেকে একটা হয়তো একটু ডিস্টার্ব করতে পারে, তাই ভিডিও করেই বলছি। আজকের এই মহামারী সিচুয়েশনে আমরা যে সৎসঙ্গ করতে পারছি, সত্যি এটাই ঠাকুরের দয়া, যেমন দাদা বললেন। আর সত্যি সৌভাগ্যবান আজকে যে শ্রদ্ধেয় কৃতি গুরুদা এবং শ্রদ্ধেয় মাধবদার আলোচনা শুনলাম অনেকদিন পর এই ভার্চুয়াল সৎসঙ্গেই। আজকের এই যে সিচুয়েশনটা যদি এক কথায় ডিসক্রাইব করা যায় বা বলা হয়, তাহলে কথাটা অনেকটা হয় পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলের মতো মানে সারা বছর টিচার আমাদেরকে একটা কোর্স, একটা পার্টিকুলার কোর্স দিয়ে দেন যে এই কোর্সটা তোমাকে কমপ্লিট করতে হবে টাইম ফ্রেমের মধ্যে, আর সেটারই পরীক্ষা হয় পরীক্ষার হলে। সেই পরীক্ষার হলে কোনো টিচার এসে তখন পড়াবেন না, বা যেই থিওরি বা যেই কনসেপ্ট গুলো আমাদের ক্লিয়ার করা হয়েছে সেগুলো তখন আমাদেরকে আর বোঝানো হবে না, তখন সেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো ঠাকুর যেই জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন বা যেই ভাবাদর্শের কথা আমরা শুনেছি ঠাকুরের কাছে বিভিন্ন বইয়ে বা বিভিন্ন ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে, সেই সবগুলো কনসেপ্ট বা সেই সবগুলো থিওরিটিক্যাল জিনিসগুলো আজকের দিনে অ্যাপ্লাই করার টাইম। মানে আজকে হচ্ছে সেই পরীক্ষার হল, সেই এক্সামের টাইম, যেখানটা আমাদেরকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে। এখন অব্দি আমরা যা যা শুনেছি, মানে আমরা সদাচারের ব্যাপারে, লাইফস্টাইল চেঞ্জের ব্যাপারে, জীবনশৈলী, খাদ্য অভ্যাস, ঠাকুর যা যা কিছু বলেছেন, ইভেন ঠাকুরের যে কথাগুলো সেটা মানে সোজাসুজি ভাবে বলতে একটা লাইফস্টাইল চেঞ্জের কথা। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অব্দি কি কি করণীয় সবকিছু ঠাকুর বলছেন ধর্মের মধ্যে পড়ে যাচ্ছে। কিভাবে সকালে ঘুম থেকে উঠতে হবে, কখন ঠাকুর বলেছেন একদম ব্রাহ্ম মুহূর্তে। ব্রাহ্ম মুহূর্তে মানে একদম সূর্যোদয়ের আগে, মিনিমাম 48 মিনিট বা 1 ঘন্টা আগে। তখন উঠে কি করতে হবে, একদম বাসি বিছানা কাপড় যা যা আছে সবকিছু ছেড়ে দিয়ে মুখ হাত ধুয়ে একটু ফ্রেশ হয়ে ইষ্টভীতি করতে হবে। তাই ঠাকুর বলেছেন অরুণ উষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ, সেই আগের আগে করিস ইষ্টভীতির যাগ। তো সেই যে এই দিনটা আমাদের শুরু হয়ে গেল, যে একটা রুটিন থাকে, একটা দিনচর্যা বা যে একটা রুটিন বানানো থাকে, ডেইলি রুটিন, সেটা আমাদের শুরু হয়ে গেল তখন থেকে। ঠাকুরের এরকম ভাবে বলা সারাদিন কিভাবে চলতে হবে প্রত্যেকটা জিনিস ঠাকুরের বলা আছে। সদাচার এতদিন ধরে আমরা শুনেছি, পড়েছি বা বিভিন্ন ইষ্ট প্রসঙ্গগুলোতে শুনেছি 3 ধরনের সদাচার, আমরা এগুলো সবকিছু জানি। ফিজিক্যাল হাইজিন, মেন্টাল হাইজিন, স্পিরিচুয়াল হাইজিন, প্রত্যেকটা জিনিস আমরা জানি বা শুনেছি। কিন্তু এখন এই এক্সাম হলে এই 3টে জিনিসই অ্যাপ্লাই করার সময় এসেছে। আজ অব্দি যা যা আমরা থিওরিতে পড়েছি প্রত্যেকটা জিনিস এখন আমরা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? এই যে যখনই এখন ফোন করি কাউকে, বা এই যে টিভিতে মিডিয়া চ্যানেলগুলোতে যখনই দেখানো হয় ডব্লিউএইচওর তরফ থেকে বা গভর্নমেন্টের তরফ থেকে, খালি বলা হয় বারবার হাত ধোয়ার কথা, হাত ধোয়ার কথা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার কথা। সোশ্যাল ডিস্টেন্সিং এখন আগে 6 ফুট বলা হতো, এখন 8 ফুট অব্দি ভাইরাসের ড্রপলেট স্প্রেড হচ্ছে। তো 6 থেকে 8 ফুটের মতো ডিস্টেন্স মেনটেন করার কথা। মাস্ক কিভাবে পরবোটা শেষের দিকে একটুখানি আলোচনা করে নেব। তো মাস্কটা সবসময় অবশ্যই পরতে হবে, বাড়ি থেকে বেরোনোর পর মাস্ক যাতে আমরা না করি, এই সমস্ত জিনিসপত্র বলা রয়েছে। কিন্তু দেখার বিষয় বা ভাবনার বিষয় হচ্ছে যে এই প্রত্যেকটা জিনিস আমাদের কাছে যারা সৎসঙ্গী আমরা, আমাদের কাছে কিন্তু নতুন কিছু না। এই যে একটু আগে যখন বাণী পাঠ হচ্ছিল তখন একজন দাদা পাঠ করলেন না, রোগ হলে তুই থাকিস সরে, দূরে সরে থাকতে বলেছেন ঠাকুর। এই জিনিসটা কি? আজকের দিনে যে কোয়ারেন্টিন বা আইসোলেশনের কথা আমরা শুনে যাচ্ছি, নতুন কোনো টার্ম না কিন্তু আমাদের, হয় হ্যাঁ টার্মিনোলজি অনুযায়ী বা ইংলিশের ওয়ার্ড বা তার জন্য হয়তো নতুন লাগতে পারে, কিন্তু ইন এসেন্স যদি আমরা দেখি, সেই কোয়ারেন্টিনের কথা ঠাকুর নিজে বলে গেছেন যে রোগ হলে তুই থাকিস দূরে, কিছুতেই সরাস না। মানে রোগ হলেই আইসোলেশনের কথা ঠাকুর বলেছেন। আবার নারীর নীতিতে একটা বাণী আছে, রুগ্ন অবস্থায়, রুগ্ন অবস্থায় কি করতে হবে, রুগ্ন অবস্থায় এমন ভাবে সরে যেতে হবে যাতে পরে সংক্রমণ বা ট্রান্সমিশন না হয় কোনো ডিজিজের। ইভেন শুধু তা না, যারা যারা পরিচর্যা করছে, যারা সেবা যত্ন করছে, তারাও যাতে পাবলিকলি এক্সপোজ না করে নিজেকে, যাতে করে সেই সংক্রমণ বা ট্রান্সমিশনের চান্সটা কমাতে পারি আমরা। এক্স্যাক্টলি এই কথাই কিন্তু ডব্লিউএইচও বলছে। এই যে এখন যা হচ্ছে আর কি, ডাক্তাররা যখন কোভিড ওয়ার্ডে ডিউটি দিচ্ছে, তারপর 7 দিন বা 10 দিনের একটা হোম আইসোলেশন বা সেলফ কোয়ারেন্টিনের কথা বলা হয়। কেন? সেই যে ঠাকুরের কথা, যে যারা পরিচর্যা করছে, যারা সেবা যত্ন নিচ্ছে, তারাও যেন নিজেকে আলাদা করে রাখে, তারাও যেন পাবলিক সংস্পর্শে না আসে, যাতে সেই ট্রান্সমিশনটা আমরা সেখানটায় থামিয়ে দিতে পারি। যাকে বলা হচ্ছে না ব্রেক দ্য চেইন। ব্রেক দ্য চেইন বলতে যে একজনের মাধ্যমে আরেকজনের কাছে যাচ্ছে, এটা কমিউনিকেবল ডিজিজ, মানে সংক্রমণটা ছড়িয়ে যাচ্ছে।
তো সেই ছড়ানো জিনিসটাকে যাতে ছড়িয়ে না যায় তার জন্য চেইন ব্রেক করার কথা, এটা ঠাকুরের বলা, এটা আমাদের আর্য ভারতবর্ষে ঋষিমুনিরা বলে এসেছেন। এগুলো পড়ছে ফিজিক্যাল হাইজিনের মধ্যে। ফিজিক্যাল হাইজিনে আর কি কি আছে, যেমন আমরা শুনেছি যে হাতটার ধোয়া, নাকে চোখে মুখে হাত না দেওয়া, অন্যের বিছানা, তারপর চাদর গামছা শার্ট ইত্যাদি যা যা আছে আর কি জিনিসপত্র, সেগুলো ইউজ না করা। আর তার সাথে এখন আরেকটা জিনিস যেটা অ্যাড হওয়া প্রয়োজন, প্র্যাকটিক্যালি আমরা কি দেখি যে সবকিছু সব সময় আমার থিওরিটিক্যাল কনসেপ্ট অনুযায়ী বা আমার মতো কিন্তু হবে না। কাজের জন্য বাইরে যেতে হচ্ছে, বাসে ট্রামে বা ট্রেনে যে কোনোখানে আমি যাই, পাশের সিট বা তার পাশের সিটে একটা মানুষ মাস্ক পরে থাকুক বা নাই থাকুক, সাপোজ মাস্ক পরেও আছে, কিন্তু সে একটা হাঁচি দিল বা কাশি দিল, তখন আমার মনের ভেতরটা কেমন দুক দুক করে উঠলো যে বাড়িতে ফ্যামিলি আছে, এর থেকে যদি ট্রান্সমিশন হয়ে যায় তাহলে কি হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো প্র্যাকটিক্যাল কথা কি, প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা বাইরের যে সিচুয়েশন সেটা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু আমার ভেতরের যে ইমিউনিটি সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো। এই যে আজকে আরেকটি বাণী পাঠে আমি শুনছিলাম যে ঠাকুর বলেছেন যে শুধু পৌষ্টিক আহার, যে নিউট্রিশিয়াস ফুড যেটা, সেটা নেওয়াই একমাত্র এনাফ না, তার সাথে কি, তার সাথে শ্বেতক্ষরণ বা সোয়েট বা ঘাম, যেটা ঘাম ঝরানোর মতো ফিজিক্যাল ওয়ার্ক বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ যেটা, সেটাও করা দরকার। এই রিসেন্টলি একটা স্টাডিতে দেখা গেল যে হ্যাঁ, এক্সারসাইজ যখন করা হয়, যারা নিয়মিত রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করছেন, মানে ফিজিক্যাল এক্সারসাইজ ইন দ্য সেন্স মানে শুধু ওই নাম কা ওয়াস্তে সেরকম না, ঘাম ঝরিয়ে রীতিমতো ফিজিক্যাল এক্সারসাইজ, হেভি এক্সারসাইজ, যারা মোটামুটি সোয়েটিং যতক্ষণ না হয়, যারা এইটাতে আছে, যারা এরকম একটা কনসেপ্টে আছে, মানে এরকম একটা লাইফস্টাইলে আছে, ততক্ষণ ওদেরকে কোভিড কিন্তু আক্রান্ত করতে পারে না। বা যদি করেও থাকে, এমন না যে একদমই হবে না, যদি করেও ফেলে সিভিয়ারিটি অব্দি পৌঁছয় না, মানে খুব বেশি সিভিয়ার বা খুব বেশি ক্রিটিক্যাল কন্ডিশন তাদের হয় না। কেন? কারণ ঠাকুর এই যে বাণীটাতে বললেন, আমরা একটু আগেই শুনলাম বাণী পাঠের সময়, যে সেই সময় বডির থেকে টক্সিন, টক্সিন মানে বিষাক্ত যে পদার্থ, যে জিনিসগুলো এক্সেস বা আবর্জনা টাইপের জিনিসপত্র, সেগুলো এক্সক্রিয়েট হয়ে যায়, সোয়েট গ্ল্যান্ডস এর মাধ্যমে এক্সক্রিয়েট হয়ে যায়। তো তাই জন্য ঠাকুর যে বললেন যে ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যালি আমাদের অ্যাক্টিভিটিটা এমন হওয়া উচিত যে আমাদের ওখানে যাতে মিনিমাম সোয়েট যেটা বা যেটাকে বলে ঘাম আর কি, সেটা যাতে মিনিমাম বেরোতে পারে, সেরকম ভাবে আমাদের এক্সারসাইজ করা উচিত। আরেকটা কি, এখন যেটা হচ্ছে, যখনই টিভি খুলছি আমরা, নিউজ পেপার দেখছি, বিভিন্ন মিডিয়ার চ্যানেল গুলো দেখছি, বা ইভেন সোশ্যাল মিডিয়াও যখন স্ক্রল করছি, সবার আগে ওই একই জিনিস, বারবার একই খবর, বারবার হয়তো আমাদের ব্রেনে, আমাদের মানে মানসিক অবস্থায় একটা চাপ সৃষ্টি হচ্ছে, যে আর খবরগুলো ওভাবেই হাইলাইট করে বারবার দেখানো হচ্ছে যে কোভিড এর পরিস্থিতি কেমন, কতটা কি, এরকম এই ব্যাপারগুলো দেখানো হচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে হ্যাঁ, সিচুয়েশন সত্যিই খারাপ, সত্যিই খুব ট্রাবলসাম, কিন্তু এতটাও খারাপ না যতটা কিন্তু হাইলাইট করা হচ্ছে। যেমন যতজন কোভিডে আক্রান্ত হচ্ছে, তার মধ্যে ধরুন 20% বা 30% মাত্র হসপিটাল অ্যাডমিশন হচ্ছে। সেই 20 বা 30% হসপিটাল অ্যাডমিশনের মধ্যেও শুধু 10 থেকে 15% এমন হচ্ছে যাদের নাকি খুব ক্রিটিক্যাল কন্ডিশন হচ্ছে। তার থেকে বেশি না কিন্তু, বেশিরভাগ এখনো, যেমন কালকেও কয়েকজন গুরু ভাই ফোন করলেন, তারা এফেক্টেড হয়েছে, তারা হোম আইসোলেশনই ঠিক হয়ে যাচ্ছে, খুব একটা বেশি সিমটম কারোর হচ্ছে না, ওই সর্দি জ্বর গা ব্যথা ইত্যাদি, হ্যাঁ কারোর হয়তো টেস্ট সেন্সেশন বা স্মেল সেন্সেশন চলে যেতে পারে, এর থেকে বেশি খুব একটা কিন্তু হচ্ছে না। হসপিটাল অ্যাডমিশন এমনিতেই কম, তার মধ্যেও ফ্যাটালিটিটা কম, আহ, সেটাও কেস ওয়াইজ ভ্যারি করছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে বাইরে আবার এই একই জিনিস আসছে, এই যে বাইরের যে ইনফ্লুয়েন্স, এই যে বাইরে যে মিডিয়া চ্যানেল হোক বা সোশ্যাল মিডিয়া হোক, সেটার চাপ আমাদের ওপর পড়ছে। যাতে আমরা চাপ না নেই তার জন্য কি অ্যাপ্লাই করতে হবে, সেই ঠাকুরের বলা মানসিক সদাচার, মেন্টাল হাইজিন। মেন্টাল হাইজিনে আমি এতটাই স্ট্রং করে নেব আমার মনকে, আমার মানসিক সত্তাটাকে, যে কোন রকম নিউজ, কোন রকম নেগেটিভ থট আমার সত্তাটাকে ইনফ্লুয়েন্স না করতে পারে। আজকের দিনে আবার সেই পরীক্ষা, যে মেন্টালি আমি স্টেবল কিভাবে থাকবো, এই পরীক্ষার হলে আবার সেই পরীক্ষাটা, সেই কনসেপ্টটা কাজে লাগাতে হবে। আমি কোন রকম থট, কোনো নেগেটিভিটি এন্টারই করতে দেবো না, সব রকম থটকে ঠাকুরের দিকে বা ঠাকুরের প্রয়োজন সিদ্ধের জন্য, ইষ্টের কাজের জন্য আমি সেটাকে ইউজ করব বা ইউটিলাইজ করব। এটাই হচ্ছে আমাদের মেন্টাল সদাচারের কনসেপ্ট, আর সেটাই আজকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখন কথা হচ্ছে যে কিভাবে অ্যাপ্লাই করবো, কোথা থেকে এত স্ট্রেংথ পাবো? অনেক সময় হয় না যে কি, সত্যিই তো সম্ভব না। সব সময় যদি বারবার একই জিনিস আমাদের উপর দাগ কেটে যায়, তাহলে এটা সম্ভব হয় না যে আমি নিজের মেন্টাল স্ট্রেংথটাকে ঠিক রাখি। তো সেটার জন্যই করতে হবে স্পিরিচুয়াল হাইজিন। স্পিরিচুয়াল হাইজিন শুধু কথায় না, আজকে অ্যাপ্লাই করার টাইম এসেছে।
ঠাকুর এটাকে বলেছিলেন চালক শক্তি, দ্য ড্রাইভিং ফোর্স অফ অল দ্য কনস্টিটিউয়েন্টস অফ সদাচার। যত রকম ফেস আছে, যত রকম অ্যাসপেক্ট আছে সদাচারের, সবচাইতে বেশি চালক শক্তি যেটা, সেটা হচ্ছে স্পিরিচুয়াল সদাচার। মানে কেউ যদি নাম ধ্যান ঠিক মতো করে, সকালে অ্যাটলিস্ট 1 ঘন্টা, ঘুমোতে যাওয়ার আগে 45 মিনিট থেকে 1 ঘন্টা, সারাদিন নাম ধ্যান পরায়ণ হয়ে থাকা, ইষ্টের চিন্তায় নিমজ্জিত থাকা, এই সব যদি থাকে, তাতে কি হবে, একটা একটা রবাস্ট মেন্টাল স্ট্রেংথ পাওয়া যায়, একটা শক্তি পাওয়া যায়, একটা নির্ভরতা পাওয়া যায়, বিশ্বাস পাওয়া যায়। সেটার থ্রুতে কিন্তু আমরা এই মানসিক অবসাদ বা ডিপ্রেশনও পার হয়ে আসতে পারি। কয়েকটা শুধু কথা বলছি লাস্টে, এখন বলেই শেষ করে দেবো, সময়ও অনেকটা হয়ে গেছে। এই যে আমরা যখন বাইরে যাচ্ছি আর কি, তখন অনেক রকমের মাস্ক পরে যাই, স্পেশালি বেশিরভাগ ক্ষেত্রে ওই কাপড়ের মাস্ক থাকে বা ক্লোথ মাস্ক থাকে। তো যেটা রিকমেন্ডেড আর কি, অনেক সময় হয় না যে অনেকে আমরা বলি যে মাস্ক পরে গেছি তাও কেন এরকম এফেক্টেড হয়ে গেছে বা কিছু। তো WHO যেটা বলেছে, বা সিডিসির যে গাইডলাইন আছে, কাপড়ের মাস্কেও কয়েকটা লেয়ার থাকলে ভালো, যত বেশি লেয়ার তত বেশি প্রোটেকশন। এটা আমরা নিজেও দেখতে পারবো বাড়িতে, ওরা বলছে লাইট টেস্টের কথা। সিডিসির গাইডলাইন অনুযায়ী কোন মাস্কটা ভালো সেটা আমরা বুঝবো লাইট টেস্টের মাধ্যমে। লাইট টেস্ট মানে কাপড়ের কোনো মাস্কে কোনো লাইট সোর্সের সামনে রেখে দেই, মানে টিউব লাইট হোক বা বাল্ব হোক, যদি লাইট তার মধ্যে থেকে পাস করে, তার মানে সেই মাস্কটা কিন্তু এফেক্টিভ না। লাইট পাস করতে পারে, তার মানে ড্রপলেটও পাস করতে পারে, এটা সিডিসির গাইডলাইন আর কি। আর তার সাথে কি, তার সাথে নোজ পিস বলে একটা কথা হয়। নোজ পিস মানে যেমন সার্জিক্যাল মাস্কে থাকে দেখবেন ওপরের দিকে, নাকের দিকে আর কি লাগানোর একটা ব্যবস্থা, মানে টাইট করে রাখার, সে নোজ পিস জাতীয় যদি কাপড়ের মাস্ক থাকে তাহলে সেটা বেটার। আর না হলে সার্জিক্যাল মাস্কও সেই নোজ পিসটা লাগিয়ে, আরেকটা জিনিস যে নট গুলো থাকে, নট মানে যেটা ওই কানের চারপাশ থেকে ঘুরিয়ে আমরা আনি, সেটাকে আরেকটু ঘুরিয়ে দিয়ে যদি টাইট করে দেই, তাহলে পরে আরো বেশি এফেক্টিভ হয়ে যাবে। N95 মাস্ক ইউজ করার কথা বলা হচ্ছে এখন অনেক জায়গায়, কিন্তু N95-এও একটু প্রবলেম থেকে যায়, ওটা একদম এফেক্টিভ খুব, কিন্তু অনেক সময় হাইপক্সিয়া করে, মানে হাইপক্সিয়া মানে অক্সিজেন কমিয়ে দেয়। কারণ সাধারণ মানুষ যারা যারা মেডিকেল ফিল্ডে নেই, তাদের সেটা পরে অভ্যেস হয় না, তাই জন্য চলাফেরা করার সময় অনেক সময় হাঁপিয়ে যায় বা অস্বস্তি বোধ করতে পারে। তো সিডিসির গাইডলাইন অনুযায়ী সবচাইতে ভালো যদি হয় ডাবল মাস্কিং। ডাবল মাস্কিং মানে একটা সার্জিক্যাল মাস্ক থাকবে, তার সাথে থাকবে একটা কাপড়ের মাস্ক, মানে ক্লথ মাস্ক যেটা নর্মালি ইউজ করে আর কি, সেটাও যাতে এফেক্টিভ থাকে, সিডিসির গাইডলাইন অনুযায়ী থাকে, সেভাবে মাস্ক পরে তারপরে বাইরে বাইরে তো যেতেই হবে আর কি, কাজের জন্য এখন অনেকেরই যেতে হচ্ছে। তো সেই জন্য এই জিনিসটা আমাদের করা উচিত, ডাবল মাস্কিং করলেও সার্জিক্যাল মাস্ক একটা থাকবে, তার সাথে কাপড়ের। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সার্জিক্যাল মাস্ক গুলো হয় ইউজ অ্যান্ড থ্রো, মানে 6 ঘন্টার বেশি সেটার লাইফ স্প্যান থাকে না। তো সেটা একবারই ইউজ করে ফেলে দিতে হয়, ধুয়ে কোনো লাভ হয় না। কারণ যে জন্য সার্জিক্যাল মাস্কটা ফেমাস, যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ব্যাপার থেকে যায়, একটা চার্জের ব্যাপার থেকে যায়, সেটা নষ্ট হয়ে যায় ধুলে। তো সেটা ওই আমরা ইউজ এন্ড থ্রো মাস্ক বলি আর কি, তো সেভাবেই ইউজ করতে হয় আর কি। আর তাছাড়া আর কি ইমিউনিটি বাড়ানোর জন্য, যেমন দেওঘরেও ঠাকুর বাড়িতে নির্দেশ দেওয়া হয়েছে, ডাক্তাররাও নির্দেশ দিচ্ছেন আর কি, সাজেস্ট করছেন যে জিঙ্ক কন্টেনিং কোনো জিনিস, যেমন জিঙ্কোভিট হতে পারে সিরাপ বা ট্যাবলেটের ফর্মে, বা মাল্টিভিটামিন যে জিনিসপত্রগুলো যেটাতে ইমিউনিটি স্ট্রং করে, এমন জিনিসপত্র নেওয়ার কথা বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে, আর বলা হচ্ছে ভিটামিন সি ইত্যাদি এইসব যে আছে, ভিটামিন সি ট্যাবলেট বেরোচ্ছে, সাইট্রাস ফ্রুট, কমলা লেবু বা এমনি পাতি লেবু যেগুলো, এগুলো খাওয়ার কথা বলা হচ্ছে। আরেকটা জিনিস আমি রেকমেন্ড করবো, সেটা আমাদের এই কোভিড এর ওয়ার্ডের পেশেন্ট গুলোতেও দিয়ে ভালো রেসপন্স পাওয়া গেছে, সেটা হচ্ছে বিটাডিনের গার্গল। নর্মাল বিটাডিন যেটা পভিডোনায়োডিন লাল রঙের হয় সেটার কথা বলছি না, ওটার সবুজ রঙের মুখটা থাকে, 2% গার্গেল বিটাডিনের, পভিডোনায়োডিন। তো সেটা জলে একটু হালকা গরম জলে যদি নিয়ে যদি গার্গেল করা যায়, স্টাডি গুলোতে বলা হচ্ছে যে 93 থেকে 95% সেখানটায় এফেক্টিভ কোভিড নষ্ট করার ক্ষেত্রে। তো যাদেরই বাইরে যেতে হচ্ছে, বাইরে মানে কাজের জন্য বাইরে বেরোতে হচ্ছে, তাদেরই সাজেস্ট করবো আমি যে এই কয়েকটা জিনিস যদি আমরা অ্যাটলিস্ট করি, আর তার সাথে থাকবে থানকুনি আর এই ত্রিপালি, এই কয়েকটা জিনিস আমরা অ্যাটলিস্ট করলে কি হবে, ইমিউনিটিটা বুস্ট আপ পাবে, ইমিউন সিস্টেমটা বুস্ট আপ পাবে। আর অবশ্যই যদি কোনো সময় কোনো কারণে কোনো জায়গায় সিমটম দেখা যায়, একদম সামান্য সিমটমও যদি দেখা যায়, নিজেকে আইসোলেট করে রাখা ভালো। আইসোলেট করে রাখলে মানে এটা না যে কোভিড আক্রান্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে গেল, তা না। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক হচ্ছে, মানে কোনো সিমটমই দেখা যাচ্ছে না, কিন্তু তার থেকে কিন্তু স্প্রেড হতে পারে। আবার মাইল্ডও হচ্ছে, খুব কম হচ্ছে, খুব কম কেসে হসপিটাল অ্যাডমিশন হচ্ছে এখনো, সেটাও নাম্বার বেড়েছে কিন্তু তাও পার্সেন্টেজ হিসেবে তাও কম। তো যাই হোক, বিশেষ আর কিছু বলছি না।
এই কয়েকটা জিনিস আমরা যদি একটু খেয়াল রেখে চলি, তাহলে আমার মনে হয় যে আহ, অনেকটাই আমরা এখান থেকে বাঁচতে পারবো। আর বাইরে গেলে সেই ভয়টা আমাদের থাকবে না, যদি ইমিউনিটি ঠিক থাকে। যাই হোক, উপস্থিত সকলের মঙ্গল কামনা করছি পরম পিতার শ্রীচরণে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ঠাকুরের আশীর্বাদে আমরা এই কোভিড এর প্যান্ডেমিকটাকে অবশ্যই খুব শিগগিরই ওভারকাম করতে